হ্যালো গাইস, কেমন আছো সবাই? অনলি অ্যানিমে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্য প্রমিসড নেভারল্যান্ড সিরিজের 10 নম্বর এপিসোডটা দেখতে চলেছি। আমার কাছে তো এই সিরিজটা খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে নরমান তাদেরকে বলে দেওয়াল ঘেঁষে গভীর খাদ রয়েছে, তাই আমি পালাতে পারতাম না। তারা দুজন এটা শুনে অবাক হয়ে যায়, আর এর জন্য রাক্ষসেরা কোনো সিকিউরিটি দেয়নি, কারণ ওই খাদের জন্য কোনো সিকিউরিটির প্রয়োজনই নেই। এমা বলে, তাহলে আমরা কি আর কখনো এখান থেকে পালাতে পারবো না? নরমান বলে, না, একটা উপায় আছে। নরমান তখন একটি ম্যাপ এঁকে বোঝানোর চেষ্টা করে যে ওখানে কতগুলো দেওয়াল আছে। সে জানায় যে সে অনেকক্ষণ ওখানে ইনভেস্টিগেশন করেছে, কোন এরিয়া দিয়ে গেলে তাদের সুবিধা হবে সে এটাও জানায়। তখনই ফিল নামের একটি বাচ্চা এসে নরমানকে বলে মম তাকে ডাকছে। নরমান বলে, তাকে বলো আমি আসছি। নরমান তখন চলে যাচ্ছিল, তবে যাওয়ার আগে সে রে কে ওই ডিভাইসটা দিয়ে যায়, যেটা রে তাকে দিয়েছিল ট্র্যাকিং ডিভাইস ডিস্ট্রয় করার জন্য। সে বলে, আমি এটার ব্যবহার করিনি, এটা তোমাদের কাছে রেখে দাও। রে এটা শুনে অনেক রেগে যায়। সে তাকে ধরে বলে, তুমি আমাদের মিথ্যা বলেছ তাই না? তুমি পালানোর উদ্দেশ্যে দেওয়ালের কাছে যাওইনি, তুমি শুরু থেকেই এটা প্ল্যান করে রেখেছিলে। নরমান বলে, আমাকে ক্ষমা করে দিও, সেটা একটি মিথ্যা ছিল। আমি কোনো ভুল করতে চাই না। আমি চাই না তোমাদের মধ্যেকার কেউ মারা যাক। যদি আমি পালিয়ে যেতাম তাহলে সমস্ত প্ল্যান বরবাদ হয়ে যেত, আর আমি কোনোভাবেই হেরে যেতে চাই না। কিন্তু আমার সিদ্ধান্ত কোনোভাবেই বদলাবে না। রে তখন ওখানে বসে কান্না করতে থাকে। সে ওই ডিভাইসটা টেবিলের উপর রেখে দেয় আর বলে, আমার যা করার ছিল আমি করেছি, এখন বাকি সবকিছু তোমাদের উপরে। এমা তাকে কিছুতেই যেতে দিতে চায় না। তখন নরমান তাদের দুজনকে জড়িয়ে ধরে এবং তাদেরকে ধন্যবাদ জানায়। সে বলে, তোমাদের দুজনের জন্য আমার জীবনটা অনেক সুন্দর ছিল, আমি অনেক খুশি ছিলাম। তোমাদের মতো বন্ধু পেয়ে আমি সত্যি ভাগ্যবান। তখন রে আর এমাও কান্না শুরু করে দেয়, কারণ নরমান তাদের জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করতে চলেছে। এমা তবুও বলতে থাকে, তুমি এখনো পালাতে পারো, জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ো। নরমান বলে, আমি তো বলেছি আমার সিদ্ধান্ত বদলাবে না। সে ওখান থেকে চলে আসে আর নিজের বেডের ওখানে আসে। তখন সে তার ড্রয়ারের মধ্যে একটি জিনিস দেখতে পায়। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে। নরমান ছোট থেকেই অনেক অসুস্থ থাকতো, প্রায় সময়ে তাকে হসপিটালে থাকতে হতো। সে যখন হসপিটাল রুমে একা একা শুয়ে থাকতো, তখন এমা সবার চোখের আড়ালে লুকিয়ে নরমানের কাছে চলে আসতো। নরমান বলতো, তোমার এখানে আসা উচিত নয়, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এমা তার সাথে গল্প করার জন্য এখানে চলে আসতো, যেন নরমানের একা ফিল না হয়। কিন্তু মম তাকে দেখে ফেলতো। মম তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো বলেছি তুমিও অসুস্থ হয়ে যেতে পারো। এমা বলে, কিন্তু রে তো বলেছে যে কিছুই হবে না। তখন রে বলে, এই বইয়ে লেখা আছে গাধাদের জ্বর আসে না। মম তখন ওখান থেকে এমাকে ধরে নিয়ে যায়, কিন্তু এমা আবারও লুকিয়ে এখানে চলে আসতো। তখন সে তাকে একটি কাপ দেয়, যেটা তার দিয়ে জুড়ে দেওয়া ছিল। তখন মম এসে তাকে আবারও ধরে নিয়ে যায়, আর এরপর ওই কাপ দুটোর মাধ্যমে তারা দুজনে কথা বলতো। আর সেই কাপটাই এখনো নরমান তার কাছে রেখে দিয়েছে এবং সে সুটকেসের মধ্যে শুধু তার এই জিনিসটাই উঠায়। তখন গিল্ডা আর ডন আসে তাকে ডাকার জন্য। এরপর সে নিচে চলে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছিল, বাচ্চারা তার জন্য কান্না করছিল। এমা তো কিছুই বলছিল না। তখন মম জিজ্ঞেস করে, এমা রে কোথায়? এমা বলে, সে হসপিটাল রুমে আছে, সে নরমানকে বাই বলতে চায় না। নরমান গিল্ডা আর ডনকে বলে রে আর এমার খেয়াল রাখতে, আর এমাকে বলে তুমি সবার খেয়াল রেখো। নরমান তখন সবাইকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই এমা তার স্টিক গুলো ফেলে দিয়ে ছুটে গিয়ে নরমানকে জড়িয়ে ধরে। আর ঠিক ওই সময়ে এমা তাকে বলে, আমি মমের মনোযোগ সরিয়ে দিব। সে ওই মেশিনটা তার কানের কাছে চাপবে যেন নরমানের ট্র্যাকিং ডিভাইসটা অফ হয়ে যায়, আর তখনই নরমান তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এমা ওখানে পড়ে যায়। নরমান সবার চোখের আড়ালে ওই ডিভাইসটা হাতে নিয়ে নেয়, আর সে তাকে বলতে থাকে, এত বড় বোকামি করো না, তোমার এরকমটা করা উচিত ছিল না। এমা বলে, চুপ করো, আমি তোমাকে যেতে দিতে পারবো না। বাকি সমস্ত বাচ্চা এই ঘটনা দেখে অবাক হয় যে নরমান আর এমা একজন আরেকজনের সাথে লড়াই করছে। নরমান বলতে থাকে, আমি এসব চাই না, আমি শুধু চাই তোমরা হাসি মুখে আমায় বিদায় জানাও। কিন্তু এমা তারপরেও মানতে চায় না। সে কোনোভাবেই নরমানকে যেতে দিতে চায় না। নরমানের তখন কান্না চলে আসে। সে কান্না আটকে বলে, তুমি এরকমটা করো না। কিন্তু তুমি কি জানো যে তুমি একটা বেপরোয়া, খুবই ভালো এবং বাচ্চা সুলভ একটি মেয়ে। সে তার গালে হাত রেখে বলে, আর এর জন্যই আমি তোমাকে। কিন্তু নরমান তার কথাটা শেষ করতে পারে না। ওখানে মম চলে আসে। নরমান বলতে চাইছিল, এর জন্যই আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এই কথাটা আর কখনোই সে এমাকে বলতে পারবে না। মম তখন এমার কানে কানে তাকে হেরে যেতে বলে। নরমান তখন এমাকে তার স্টিক গুলো উঠিয়ে দেয়, আর এরপর তাকে ধন্যবাদ জানায়। সে বলে, তোমাকে ধোকা দেওয়ার জন্য সরি, নিজের খেয়াল রেখো, ঠিকভাবে খাবার খেও, বাকি সবকিছু এখন তোমার হাতে। এমা তখন তার সাথে একটা কথা বলে না। তখন সুযোগ বুঝে নরমান তাকে ওই ডিভাইসটা আবারও ফিরিয়ে দেয়, আর জড়িয়ে ধরে বলে, সবকিছু ঠিক হবে, কখনোই হার মানবে না। সে মুখ চেপে কান্না করতে থাকে। নরমান চলে যাওয়ার সময় রে কেউ দেখতে পায়। রে তার
তার দিকে তাকায় কিন্তু তার সাথে কোনো কথাই বলে না। এরপর নরমান মমের সাথে চলে যাচ্ছিল। তখন মম জিজ্ঞেস করে, তোমার সুটকেসটা কি খালি? নরমান বলে, হ্যাঁ, কারণ আমি জানি যে কোনো কিছু নিয়ে যাওয়ারই মানে হয় না। ইসাবেলা বলে, আমি জানতাম তুমি কখনোই পালিয়ে যাবে না, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। রে আর এমাকেও সঠিক সময়ে পাঠিয়ে দিব। নরমান বলে, ততক্ষণ পর্যন্ত কি তারা এখানে খুশিতে থাকবে? মম বলে, অবশ্যই। তখন নরমান হঠাৎ করেই মমকে জিজ্ঞেস করে, মম, আপনি কি এখানে খুশি আছেন? ইসাবেলা এই কথা শুনে অনেক অবাক হয়। সে বলে, হ্যাঁ, আমিও খুশি আছি, কারণ আমার তোমাদের মতো বাচ্চাদের সাথে দেখা হয়েছে। নরমান তখন গেটের ওখানে চলে আসলে গেটটা উপরে তোলা হয়। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তখন মম তাকে বলে, এই দিকে এসো, এই রুমে কিছুক্ষণ অপেক্ষা করো। আর এভাবেই নরমান বন্ধুদের জন্য তার নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়। এরপর আমরা পরের দিন সকালে হাউসের সিন দেখতে পাই। সবাই ব্রেকফাস্ট করতে বসেছিল। এমা একদম নিশ্চুপ হয়ে গেছিল। সে করিডোর দিয়ে যাচ্ছিল আর তখনই পেছন থেকে নরমান তাকে ডাকে, কিন্তু সে পেছনে তাকিয়ে দেখে এখানে তো কেউ নেই। এরপর এমা বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখন বাচ্চারা বলতে থাকে, এমার অনেক মন খারাপ, আমরা কখনোই তাকে এরকম দেখিনি। তখন আরো দুটো বাচ্চা এসে বলে, শুধু এমা নয়, রেরও এই একই অবস্থা, সে একদম মৃত মানুষের মতো হয়ে গেছে। এরপর রাতে ডন, গিল্ডা আর এমা তার কাছে আসে আর তারা বলতে থাকে, আমাদের ঠিক করতে হবে যে আমরা এখন কি করব। কিন্তু রে বলে, আমার এসবে কিছুই যায় আসে না, এসব কিছু বাদ দাও, চলো আমরা সবাই মারা যাই। আত্মার বন্ধুকে হারিয়ে রে পাগল প্রায় হয়ে গেছিল। তার আর বাঁচারই ইচ্ছা ছিল না। সে বলে, এটা অসম্ভব, দেওয়ালের চারপাশে গভীর খাদ রয়েছে আর যে ব্রিজটা আছে সেটাও হেডকোয়ার্টারের কাছে। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি, আমি আর এখান থেকে চলে যেতে চাই না। এমা তখন তাকে ওই ডিভাইসটা দেয়। রে বলে, আমার এটা দরকার নেই, তুমি এটা নিয়ে নাও, তোমাদের পালিয়ে যাওয়ার হলে পালিয়ে যাও, কিন্তু আমি পালাবো না, আমি এখানেই থাকবো। রে তখন এমার থেকে ক্ষমা চায়। এমা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। ডন বলে, তুমি এমন কেন করছো? রে শুধু তাদেরকে সরি বলতে থাকে। এমা ওখান থেকে এসে অনেক কান্না করতে থাকে। তখন মম তার কাছে এসে বলে, তুমি কি কান্না করছো? তুমি কি শুনোনি রে কি বললো? তোমাদের এইবার হার মানা উচিত। সে তাকে জড়িয়ে ধরে বলে, বেচারি, তুমি অসুস্থ, নরমান মারা গেছে আর রে পুরোপুরি হার মেনে নিয়েছে, তুমি হেরে গেছো, পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তাই নেই, তাই হার মেনে নাও, হার মানলেই সমস্ত টেনশন থেকে মুক্ত হতে পারবে। তখন ইসাবেলা তার পাশে বসে বলে, তুমি যদি চাও আমি তোমার এখানকার মম হওয়ার ব্যাপারে হেডকোয়ার্টারের সাথে কথা বলবো। এমা বলে, এর মানে কি? সে বলে, বড় হয়ে তুমি এই ফার্মের বাচ্চাদেরকে লালন পালন করবে, যদি তুমি যোগ্য হও তাহলে তোমাকে তারা মম অথবা সিস্টার বানাতে পারে, আর আমার মনে হয় তুমি এটার যোগ্য, তাই আমাকে হ্যাঁ বলে দাও, তাহলে আমি তাদের সাথে কথা বলবো। কিন্তু এমা তো এটা শুনে অনেক রেগে যায় আর বলে, এরকম কে হতে চাইবে? কিন্তু ইসাবেলা বলে, এটা ছাড়া আর কোনো উপায় নেই বেঁচে থাকার, তুমি শুধু এটাই করতে পারবে, তুমি কাউকে বাঁচাতে পারবে না, সবাই মারা যাবে, কিন্তু তুমি যদি মম হও তাহলে বেঁচে থাকতে পারবে। কিন্তু এমা বলে, আমি এটা কোনোভাবেই করতে পারবো না। ইসাবেলা বলে, ঠিক আছে, তাহলে বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করো, কেউ এখান থেকে পালাতে পারবে না, চেষ্টা করেও লাভ নেই। এই বলে সে ওখান থেকে চলে যায়। এভাবেই অনেকগুলো দিন কাটতে থাকে। এমা তো এখনো নরমানকে ভুলতে পারছিল না। সে সব সময় মন খারাপ করে বসে থাকতো। এদিকে রেরও একই অবস্থা ছিল। সে সারাদিন রুমের মধ্যেই বসে থাকতো আর নরমানের ছবিটা দেখে শুধু কান্না করতো। মমও রের এই অবস্থা দেখতে পায়। আর এরপর ডিসেম্বরের 15 তারিখ চলে আসে, যেদিন রেকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। আর আজকে ছিল 14 তারিখ। তখন আমরা দেখি ডাইনিং রুমে রে বসে সেই গানটা গাইছিল যেটা ইসাবেলা প্রায়ই গাইতো। আর আমরা বুঝতে পারি না যে রে এই গানটা কিভাবে জানলো। তখনই ওখানে এমা চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রে বলে, আজকেই আমার শেষ রাত, এজন্যই হাউসকে গুড বাই বলছি। এমা জিজ্ঞেস করে, কাল তোমার জন্মদিন তাই না? রে বলে, হ্যাঁ, কালকের রাতেই আমি শেষ হয়ে যাব। এমা তার দিকে এগিয়ে আসে। তখন রে তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি হার মেনে নিয়েছো? তুমি এখনো হার মানোনি তাই না? এমা তখন তার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসে। আর এখানেই 10 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এর মানে এমারা হার মানেনি, বরং তারা আরো বড় কোনো প্ল্যান করেছে। দেখা যাক এরপরের এপিসোডে কি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।